সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, কিন্তু সরকারিভাবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথায় পাল্টে গেল কর্মসূচি। সরকারের এই পদক্ষেপকে নিজেদের বিজয় দাবি করে 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রদানের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। অন্যদিকে সম্ভাব্য ঘোষণাপত্রের বিষয়বস্তু প্রকাশের পর থেকেই রাজনৈতিক দলগুলোর মাঝে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। ঘোষণাপত্র বিষয়ে কি তবে জুলাই অভ্যুত্থানকারী শক্তিগুলোর মাঝে বিভাজন সৃষ্টি হয়েছে? ঘোষণাপত্র সহ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় ঘোষণাপত্র নিয়ে বিভাজন কেন, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, বিএনপি, এবং উমামা ফাতেমা, মুখপাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। সবাইকে আগত নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি। প্রথমে উমামা ফাতেমা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি সরাসরি মাঠ থেকে বলা যায় স্টুডিওতে চলে এসেছেন। আপনাদের বেশ বড় একটি জমায়েত ছিল আজকে, এবং এই জমায়েতে গতকাল পর্যন্ত রাত 12টা পর্যন্ত যে বিষয়টি ছিল সেটি হচ্ছে আপনারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা বলা হচ্ছিল, এবং সেরকমটি আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাদের বিভিন্ন সমন্বয়কদের কাছ থেকে দেখছিলাম। এর মধ্যে রাত 9টা-10টার দিকে সরকারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, এমনটা বলার পর আপনারা জরুরি সংবাদ সম্মেলন করলেন রাত 12টা-15-1টার দিকে, এবং সেখান থেকে আসলো যে মার্চ ফর ইউনিটি হবে, সেখানে ঘোষণাপত্র থাকবে না। এবং গতকালকেই আব্দুল হান্নান মাসুদ সেই সংবাদ সম্মেলনের এক পর্যায়ে বলেছিলেন, আরেকজন সমন্বয়ক, যে ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র চলছে। প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক দলগুলো ঘোষণাপত্রের বিষয়টিকে খুব স্বাভাবিকভাবে নেয়নি, এটি গত কয়েকদিন ধরে আলোচনায় ছিল। আসলে কি ঘোষণাপত্র নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হয়েছে কিনা, কিংবা আপনাদের এই কর্মসূচি পরিবর্তনটা কেন করা হলো? আচ্ছা, ঘোষণাপত্রের নিয়ে ষড়যন্ত্রের প্রসঙ্গটা আমাদের মধ্যে এই ধরনের কোনো কথা উঠেনি যে আমরা এটাকে ষড়যন্ত্র মনে করি। আমরা আমাদের প্রেস রিলিজ যেটা দিয়েছি সেখানে খুব স্পষ্ট করে লিখেছি যে সরকার এই ঘোষণাপত্র প্রণয়নের যে উদ্যোগটি গ্রহণ করেছে, সকল রাজনৈতিক শক্তি একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সাথে নিয়ে সেটাকে আমরা সাধুবাদ জানাই। এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে আমাদের মার্চ ফর ইউনিটি প্রোগ্রামটা ঘোষণা করা হয়, যে এখানে এই প্রোক্লেমেশনের কোয়েশ্চেনে যে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়েছে সরকারিভাবে, সেটাকে আমরাও চাই যে এটা এক্সটেন্ডেড হোক, এবং সরকার যে এখানে একটা বুদ্ধিদীপ্ত আচরণ করেছে এবং সরকার যে আসলে নিজের দায় নিয়ে এইটা প্রণয়নের একটা উদ্যোগ গ্রহণ করেছে, সেটাকে আমরা সর্বোত্তভাবে সাধুবাদ জানিয়েছি। কিন্তু যেহেতু আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, এবং আমাদের বিভিন্ন জেলা উপজেলাগুলো থেকেই কিন্তু সাধারণ ছাত্র জনতা, আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, সকল ধরনের লোকজনের কিন্তু আসা শুরু করে। তো আমাদের সেই জায়গা থেকে আজকেই মার্চ ফর ইউনিটি প্রোগ্রামটা আমরা শেষ মুহূর্তে ঘোষণা দিই, একই সাথে যাতে সাধারণ জনগণের মধ্যে আমরা এই মেসেজটা পৌঁছাতে পারি যে এখানে আমরা কোনোভাবেই একটা আপোষকামিতা বা কোনোভাবেই আমরা দমে যাচ্ছি না, বরং জনগণের যে একটা ডেইলি যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কিন্তু আমরা সর্বত্র মাঠে আছি এবং সাধারণ মানুষের সাথে আছি। এবং আজকে যদি আপনারা আমাদের বক্তব্যগুলো দেখেন, তাহলে সেখানে একটা কথা তো এসেছে, 15 জানুয়ারির ভিতরে আমরা এক্সপেক্ট করছি যে এখানে প্রোক্লেমেশনটা দেওয়া হবে। আরেকটা প্রসঙ্গ যেগুলো আমরা খুব স্পষ্টভাবে বলেছি, যে এই যে আওয়ামী লীগের বিচার এখনও পর্যন্ত সুনিশ্চিত হচ্ছে না এবং বিচার কাজটা খুবই ধীমে তালে চলছে, সেটা তো অবশ্যই সরকারের একটা বড় দায়। এবং এই একই সাথে হচ্ছে আমাদের আহতদের ব্যাপারে কিন্তু সরকারের যথেষ্ট মনোযোগ ছিল না, এবং সেই জন্য আহতদের পুনর্বাসনের বিষয়টা, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আসলে সরকারের। একই সাথে আমরা যদি ইয়ের দিকে তাকাই, রিসেন্টলি হচ্ছে যেটা প্ল্যানিং থেকে শ্বেতপত্র প্রণয়ন করা হলো দেবপ্রিয় ভট্টাচার্যের, সেই শ্বেতপত্রের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের যে বিগত সময়ে আর্থিক কেলেঙ্কারিগুলো আছে সেগুলো কিন্তু তারা তুলে এনেছে। এবং আমরা খুব স্পষ্টভাবে বলেছি এই আর্থিক কেলেঙ্কারিগুলোর খুব প্রপারলি বিচার হইতে হবে, এবং এই যে অর্থগুলো পাচার হয়েছে বা নানানভাবেই হচ্ছে দেশের মধ্যেও কিন্তু এখন এই লুটপাটকৃত অর্থগুলো নানানভাবে সার্কুলেট হচ্ছে, সেগুলোও কিন্তু সরকারের চাইলে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো আমরা এই জায়গাটি মূলত গ্র্যাব করেছি যে এই যে জনগণ গত 5 মাসে জনগণের ভিতর থেকে কোন কোন কোশ্চেনগুলো রেইজ হয়েছে সেগুলোকে আজকে আমরা মাঠে ছুড়ে দিয়েছি এবং মাঠে তুলে ধরেছি যে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জনগণের সকল দাবি নিয়ে আসলে মাঠে আছি। এবং এই যে প্রোক্লেমেশন, সেই প্রোক্লেমেশনের ঘোষণা অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এটা একটা ঐতিহাসিক দায়,
কারণ যেহেতু আমাদের ডাকে এই সাধারণ ছাত্র জনতা তারা নেমে এসেছিল, ইন ফিউচার আজকে থেকে 20 বছর পর 25 বছর পর তখন তো বলা হতে পারে যে এটা কোনো আন্দোলনই ছিল না, এটা একটা মব ভায়োলেন্স ছিল, কারণ হিস্ট্রি চেঞ্জ হতে তার সময় লাগে না। তো অবশ্যই আমাদের হিস্ট্রিটাকে প্রিজার্ভ করা, এবং জুলাই কেন আসলে শেখ হাসিনা একটা স্বৈরাচারী সরকারে রূপান্তরিত হলো, কেনই বা আমাদের কোটা সংস্কার আন্দোলন একটা একদফার আন্দোলনে রূপান্তরিত হলো, আর এই পুরা ঘটনাটার মধ্যে জনগণ আসলে কি চেয়েছিল, জনগণের শেষ পর্যন্ত অভিপ্রায় কি ছিল, এটাই কিন্তু ফুটিয়ে তোলা এবং সেটার একটা দলিলপত্র থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা করতে 4 মাস হয়ে গেল কেন সেটা করতে করতে? গত 4 মাসে যদি আপনি দেশের পরিস্থিতি দেখেন, আমরা বারবার কিন্তু আমাদের ভিতর থেকে এটা কোশ্চেন উঠেছে যে দ্রুততম সময়ে প্রোক্লেমেশনটা দেওয়াটা জরুরি, কারণ এটা আমাদের ব্যক্তিগত কারণে জরুরি বিষয়টা এরকম না, আমাদের জনগণের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের জীবনের নিরাপত্তার জন্য কিন্তু এই প্রোক্লেমেশনটা জরুরি। এবং আমরা বারবার আমাদের ভিতর থেকে কোশ্চেনগুলো উঠেছে এই প্রোক্লেমেশন প্রসঙ্গটা, এবং শেষ পর্যন্ত আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যেহেতু 31শে ডিসেম্বর 2024 ঘটনা বহুল এই 2024 সালের শেষ দিন, এই 31শে ডিসেম্বরেই আমরা এই প্রোক্লেমেশনটা ঘোষণা করব। তো সেই জায়গা থেকে আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছিলাম। সরকারের বিষয় যেহেতু আসলো, আপনারা সমন্বয়কদের মধ্য থেকে 2 জন, এবং যদি আমি মাহফুজ আলমকেও ধরি তাহলে 3 জন সরকারে আছে, তারাও কিন্তু আপনাদের ঘোষণার পরপরই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এই প্রোক্লেমেশনের পক্ষে তারা লিখেছেন। এবং আমরা দেখলাম একদম শেষ মুহূর্তে, অর্থাৎ রাত 9টা-10টা কিন্তু একটা ভালো সময় না সরকারি কোনো ঘোষণা আসার জন্য। তাহলে সরকারে আপনাদের কয়েকজন সমন্বয়ক থাকার পরও তারা সরকারকে এতদিন এই বিষয়ে মানে কোনো বিষয়ে মানে তাদেরকে রাজি করাতে পারা কিংবা তাদের উপর চাপ প্রয়োগ করতে পারেননি, এটা কি আসলে তাদের দুর্বলতা নাকি সরকারের উপর তাদের নিয়ন্ত্রণটা তুলনামূলক কম এখন? এই কোশ্চেনটা কিন্তু আজকে আমি যখন বক্তব্য দিয়েছিলাম তখন এই কোশ্চেনটা আমি করেছিলাম যে আজকে 5 মাস পরে কেন আমার রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হলে তো শেখ হাসিনার আমলে তো আমরা বহুবার রাস্তায় নেমেছি। আমরা তো এই 5 আগস্টে শেখ হাসিনার পতন ঘটিয়েছি যাতে আমাদের রাস্তায় না নামতে হয়, সেজন্য আলোচনার টেবিলেই যাতে আমি একটা টপিক থ্রো করলে যদি এটা জাস্টিফাইড হয় তাহলে এই দাবিটা আদায় হয়ে চলে আসবে। বাংলাদেশের তো এই ধরনের একটা সিস্টেমেটিক রূপান্তরের মধ্যে দিয়ে তো আমাদের যাওয়ার কথা, কিন্তু গত 5 মাসের যদি বাংলাদেশের ওভারঅল পরিস্থিতি দেখেন, আপনি সরকারের ইন্টারনাল পরিস্থিতিও দেখেন, যেভাবে আসলে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে বা সরকার কি বিবেচনায় নিয়োগ দিচ্ছে, এই প্রসেসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে স্বচ্ছ না, এবং যার ফলে আমাদের তো শুধুমাত্র বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কনসার্ন না, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এগুলোকে নিয়ে একটা বড় ধরনের কনসার্ন তৈরি হয়েছে। এখন আমি আজকে যখন বক্তব্য দিয়েছিলাম তখন ওখানে খুব স্পষ্ট করে বলি যে সরকারের কেন 5 মাস সময় লাগবে প্রোক্লেমেশন দিতে। যখন সরকার গঠিত হবে তখন আগস্ট মাসে তাদের প্রথম কাজ হচ্ছে প্রোক্লেমেশনটা ঘোষণা করে দেয়া, যত বাধা বিপত্তি আসুক না কেন। এবং তখন কিন্তু এই প্রপোজালগুলো উঠেছিল যে দ্রুততম সময়ের মধ্যে এখানে প্রোক্লেমেশনটা ঘোষণা করে দিক, এরপর সরকার তার একটা কাজের মধ্যে ফেরত যাক। কিন্তু সরকার যে ওই একটা কাজ ওই সময় করে নাই, তার ফলাফল স্বরূপ কিন্তু আজকে 5 মাস পরে এসে আমাদের এই দায়িত্বটা গ্রহণ করতে হয়েছিল। সেটা আমরা করেছি, আমরা জানতাম যে অনেক ধরনের সমালোচনা তৈরি হবে, কিন্তু আমরা উপলব্ধি করেছিলাম যে না, এই কাজটা আসলে করাটা খুবই জরুরি। তবে মামা, আপনি আপনার বক্তব্য অনুযায়ী জনগণের প্রতি আপনাদের যে দায়বদ্ধতা, সাধারণ জনগণ যারা আপনাদের ডাকে রাস্তায় নেমেছিল তাদের জায়গা থেকে আপনারা এই ঘোষণাপত্র দেওয়ার জন্য আজও রাস্তায় নেমে এসছেন। এ বিষয়ে আমরা আরও আলাপ করব। নীলুফার আপা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে জনতার দায়, যে দায়টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ আমাদের তরুণ সমাজ এখনও তাদের কাঁধে রেখেছে, সেই দায়টি মোচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কতটুকু, এবং এই প্রোক্লেমেশন কিংবা ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কতটা এটাকে সমর্থন করছে কিংবা এটা দেওয়া প্রয়োজন মনে করছে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, এই কাজগুলো কিন্তু রাজনৈতিক দলের, আপনি যে কথাটা বলেছেন, যুগে যুগে তাই করেছে। একটা রেভলিউশন হয়েছে, রেভলিউশনে ছাত্ররা ছিল, ছাত্রদের পেছনে কিন্তু রাজনৈতিক দলগুলোও ছিল। ছাত্রদেরকে আমাদের সন্তান হিসেবে আমরা এগিয়ে দিয়েছি, বা তারা নিজেরাই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। বাট রাষ্ট্র তো অন্য জিনিস, আন্দোলন একটা জিনিস, আন্দোলন একটা অংশ, রাষ্ট্র পরিচালনা অন্য জিনিস। আপনি দেখেন, শুরু থেকেই যারা রাষ্ট্রে ছিল তারা কিন্তু ছাত্রদের দোহাই দিয়েই রাষ্ট্রে অধিস্তর হয়েছে। বাট ছাত্ররা যখন এখন বলে যে আমাদের কথা শুনে না, ছাত্রদের কিন্তু আজকেই পরাজয়, এটা কিন্তু বড় কথা না। এর আগেও আরও 2টো পরাজয় হয়েছে, একটা রাষ্ট্রপতি পদত্যাগ নিয়ে, আরেকটা উপদেষ্টা পরবর্তীতে নিয়োগ নিয়ে। এটা হচ্ছে 3 নাম্বার পরাজয় তাদের। তো পরাজয়টা থেকে শিক্ষার অনেক কিছু আছে। ওদের বয়স কম, এটা কোনো ব্যাপার ম্যাটার করে না আমি মনে করি। কিন্তু তাদের কিন্তু দেখতে হবে এখানে দাঁড়িয়ে যে রাজনীতিক নেতারা ছাড়া চাইলে একটা দেশে বাইরের দেশ থেকে কেউ সহযোগিতা সাহায্য করার হাত
অগ্রসর করতে পারে, কিন্তু তারা ওই ক্ষণিকের জন্যই। এই দেশটা আমাদের সবার, রাজনীতিবিদরা ছাড়া, রাজনীতি ছাড়া একটা রাষ্ট্র পরিচালনা কোনোভাবেই সম্ভব না। সম্ভব না বলেই কিন্তু তারা ব্যর্থ হলে কিন্তু এই ব্যর্থতার দায় আমাদেরও, আমরা বলবো। তো আমাদের দায় হলে কি হবে, তারা তো নিজেকে অনেক বড় কিছু মনে করে। তারা যদি প্রথম দিন থেকে দেখে এই যে 9 দফা 6 দফা বা 1 দফায় পরবর্তীতে এই 5ই আগস্ট, তারপরে আরও 4 মাস, এই 5 মাস চলছে, তারা যদি তাদের জনপ্রিয়তার দিকে দেখে, তাহলে আজকের প্রোগ্রাম কিন্তু তাদের অনেক শিক্ষা দেওয়ার কথা। তাদের একটা সময় তারা ডাকলে সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা, মানে কি আপনার এসএসসি পরীক্ষা দেয় কত, প্রায় 12, 14, 18 লাখ। এইচএসসি পরীক্ষা দেয় কত, প্রায় 10, 11, 12 লাখ। এরকম লক্ষাধিক তাদের। বাট আজকে একটা শহীদ মিনারে ওই পর্যন্তই। আমি এটাতে শেখার আছে, এটা ওদের শেষ না, ওরা কাজ করবে। এখান থেকে শিখলে প্রথমেই ধাক্কা খাওয়া ভালো। তো তারা কিন্তু এই ব্যর্থতাটা তাদেরকে কতটা করবে আমি জানি না, এবং কাদের উৎসাহে তারা এই কাজগুলো করছে। তারা সরকারেও আছে, আবার সরকারের সমালোচনা করছে। সরকারের থেকে সরকারের সুবিধাটা তারা পুরাটাই নিচ্ছে, এবং সরকার নিজেও বলছে যে এই ছাত্ররাই তাদেরকে নিয়ে এসেছে। তাহলে যদি তাই হয়, তাহলে দুইটা জিনিসকে তো তাদের বুঝতে হবে যে তারা কোথায় আছে। আপনি যদি আমার দিকে ইম্পর্টেন্সই না দেন, আমার কথা বলতে অসুবিধা হয়। সো তো এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে রাজনীতিবিদরা, আমরা যেখানে ছিলাম, যে কথাগুলো বলেছে, এবং তারা কেন জানি মনে করে, বিশেষ করে আমি বিএনপির কথা বলবো, বিএনপি রাজনীতি মনে করে যে বিএনপি মানেই একটা দোষের জায়গা তাদের জন্য। হয়তো বা বিএনপি ইলেকশনে দাঁড়ালে সবচেয়ে বেশি ভোট পাবে, প্রায় সবগুলো আসনেই জিতে যাবে, এটাও একটা কারণ হতে পারে। বাট আমরা ছাত্রদের এনিমি না। ছাত্ররা যদি আমাদেরকে এনিমি মনে করে, এটা তাদের একটা ভুল হবে। এই রাষ্ট্রটা সবার, রাষ্ট্রটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেয়ে কিন্তু কিছু হবে না। তার কারণ এটা রাজনীতিবিদদের যত রকম দোষী আপনি দেন না কেন, রাজনীতিবিদরা এই দেশটা চালায়। রাজনীতিবিদদের কাছেই শেষ পর্যন্ত যেতে হবে। আমরা কখনোই চাই না যে তাদের দলটা, তারা যে দলটা করবে বলে বলছে, ভাবছে, তাদের দলটা আপনার কিংস পার্টিতে পরিণত হোক। আমরা চাই তাদের দল আমাদের মতো দলে পরিণত হোক। তাতে কি হবে, সরকারে থেকে হয় না। সরকারে থাকলে ওইটাই বলবে। তাদের যে আজকে কথা ছিল যে তাদের উপদেষ্টারা পদত্যাগ করবে, এটা ভালো একটা লক্ষণ ছিল। কিন্তু ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা লোভ শেখায়, ক্ষমতা অনেক কিছু মানে নিতে শেখায়, দিতে শেখায় না। যদি পরিচালনা মনে করতো, তাহলে এটা শেখাতো না। তাদের সব কিছু মিলে আমি মনে করি যে আজকের দিনটা তাদের জন্য একটা। আপনি তাদের দুটো পরাজয়ের কথা বললেন এর আগে, একটা হচ্ছে রাষ্ট্রপতির বিষয়, আর একটা হচ্ছে উপদেষ্টা নিয়োগের ব্যাপারে, এবং আজকের দিনটাও আমি পরাজয়ের মধ্যে ফেললাম। আমরা যতটুকু জানি, রাষ্ট্রপতি যখন নাকি রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করা হয়, এবং এর পরবর্তীতে সংবিধানকেও যখন বাতিল করার কথা বলা হয়, বিএনপি সহ আরো বেশ কিছু রাজনৈতিক দল এই বিষয়টার পক্ষে দাঁড়ায়নি। অর্থাৎ তাদেরকে পরাজিত করার জন্যই কি বিএনপি দাঁড়ায়নি, নাকি এর কোনো যৌক্তিকতা ছিল? বিএনপি তো একটা দল, বিএনপি অনেকদিন দেশ পরিচালনা করেছে। বিএনপি বুঝে, যদি প্রথম দিন যেদিন ঘটনাটা ঘটেছে, তারপরে 3 দিন পরে আপনার সরকার গঠিত হলো, সরকার কেন রাষ্ট্রপতির কাছে শপথ নিতে হলো? কেন সরকার বিপ্লবীদের কাছে, সামনে যে কোনো একজন সাবেকের কাছে শপথ নিলেন না? কেন যে শহীদ মিনারে এত কিছু করছে, আজকে পর্যন্ত করছে, তখনও করেছে, শহীদ মিনারে শপথ নিলেন না? তারা তো গেলেন রাষ্ট্রপতিকে নমনম করতে। তো নমনম করতে যখন গেলেন, তখন তারা রাষ্ট্রপতিকে সেই দিনও যদি পদত্যাগ করাতেন, একটা কথা ছিল, এতদিন পরে এটার জন্য আইনের জন্য অভিশংসন দরকার হয়, সংসদের দরকার হয়, কোনো কিছুই নাই। মিনিমাম আপনার স্পিকারের দরকার হয়, কোনো কিছুই নাই। বাংলাদেশে সব পদত্যাগ করেছে। রাষ্ট্রে এরকম নিয়ম ছিল না। এর আগেও আপনার যখন সামরিক আইনও ছিল, তখনও কিন্তু স্পিকার থাকতো। স্পিকারের পদত্যাগ করা কিংবা নির্বাচন কমিশনের পদত্যাগ করার রেওয়াজটা নাই ওইখানে, ওইভাবে নাই যে পদত্যাগ করলে সাংবিধানিক সবগুলো পদগুলো চলে গেছে। তো এখন রাষ্ট্রপতিকে কিভাবে করবে? বিএনপি তো একটা দল এবং অনেক দিন দেশ পরিচালনা করেছে। সো বিএনপি তো এই ভুলটার সাথে যুক্ত হতে পারে না। বিএনপি প্রয়োজনে না, এটা দেশের প্রয়োজনে। সেদিন যদি হতো, তারা বলছে বিপ্লবী, একবার বিপ্লবী বলছে, একবার অভ্যুত্থান বলছে, একবার রেভলিউশন বলছে, এক এক সময় এক একটা বলছে। বাট এক একটার তো না, এক একটা রূপ আছে আলাদা আলাদা। সেই রূপের মধ্যে আমি অভ্যুত্থানের বাইরে এটা দেখতে চাই না। এটা অভ্যুত্থানই। আজকে দেখেন, বিপ্লবী যদি বলতে, বিপ্লবীরা কোথায়? বিপ্লবী তো হঠাৎ করে হারিয়ে যায় না। বিপ্লবী তো এসে ক্ষমতা নেয় না। বিপ্লবীরা কখনো ক্ষমতা নেয় না। বিপ্লবীরা সবসময় বিপ্লবী থাকে। বাট এরা কিন্তু সব কিছুর মধ্যেই আছে।
তো এইটা আপনি লাভের ভাগিদার হবেন, আপনি সব কিছু হবেন। বিপ্লবীরা অন্যরকম, বিপ্লবীরা দেশের প্রয়োজনের নামে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। বাট এখানে তো তা না, এখানে প্রতিটা মুহূর্তে যে কথাগুলো বলছে, প্রতিদিন তাদের জনপ্রিয়তা নিম্ন থেকে নিম্নগামী হচ্ছে। এইটা আমাদের সন্তানদের দিকে তাকায় আমরা চাই না, কারণ ওদের দিকে তাকালে কিন্তু আমাদের বাচ্চাদের কথা মনে পড়ে, কারণ ওরা একাই নামে নাই, সঙ্গে কিন্তু আমাদের সন্তানরাও নেমেছিল, যারা এখন চলে এসেছে। আজকে যদি তারা থাকতো তাহলে কিন্তু লাক্ষাধিক জনগণ, আজকে যে মানুষগুলো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমি 10 ভাগে ভাগ করি তার 1 ভাগও হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওইটা, কিংবা চারপাশে যদি আমি ইডেন ধরি, আমি বদরুন্নেসা ধরি, আমি ঢাকা কলেজ ধরি, আমি এই চারপাশের কলেজগুলো, কবি নজরুল কলেজ ধরি, এগুলো ধরলে কিন্তু অনেক লোক শুধু এইটুকের মধ্যে আসতে পারতো। সো আমি এটা বলতে পারছি, এটা আমি বলতে চাচ্ছি না, চুলচেরা হিসাব আমার এখন করার কথা না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে কথাটা উমামা বললেন যে পুনর্বাসন, এই যে আওয়ামী লীগের কোনো শাস্তিই হয়নি। হ্যাঁ, সত্যি কথা বলেছেন। আওয়ামী লীগের শাস্তি কি তারা চেয়েছে? আওয়ামী লীগকে একটা আওয়ামী লীগ শাস্তি পেয়েছে? দুই একটা আওয়ামী লীগ অ্যারেস্ট হওয়া ছাড়া কোন আওয়ামী লীগ শাস্তি পেয়েছে? আপনার সাবির হোসেন চৌধুরী, আপনার মার্ডার কেসের আসামি হওয়ার পরে, 2-3টা মার্ডার কেসের আসামি হওয়ার পরে আপনার কিভাবে আপনার রিমান্ড চাওয়ার পরে জামিন হয়? আমি যদি আরো বলি, আমি শেষ করি, শাস্তির দিকে যাবে, আমি এই লাইনটা শেষ করি। সেটা হলো যে আপনার আওয়ামী লীগের একমাত্র শেখ হাসিনা বা তার কিছু মন্ত্রী এমপিরা অনেক দিন ছিল দেশে, কে বা কারা তাদেরকে বিদেশ যেতে সহযোগিতা করেছে। আমি সেটাও বলতে চাই না, এটা তো ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা বের করবে, এটার জন্য তাদের আজকে কথা বলা দরকার। ছাত্র আন্দোলন কেন বের করবে? এটা কেন না, রাষ্ট্রের কথা যেহেতু বৈষম্য বিরোধী বলছে, এটা রাষ্ট্রের এত বড় একটা হ্যান্ডস চলে গেল। আমি আমার সময়, আপনার সময় বলবেন, রাষ্ট্রের এত বড় হ্যান্ডসটা চলে যাচ্ছে প্রতিদিন। আমি শুনি যে ওবায়দুল কাদের নাকি 3 মাস পরে গেছে। এই যে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার মাধ্যমে যাচ্ছে? তো পুরো থানা মহল্লা এলাকাগুলোতে বিএনপির লোক আছে, তারা কি এটা দেখতে পারে? আমরা কি বলেছি? আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করতে চাই। আমরা এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা, আমরা কিন্তু গায়ে পড়ে কিছুই বলবো না। আমরা আগেও বিরোধী দলে ছিলাম, এখনো আমরা বিরোধী দলে, তাও রাজপথের বিরোধী দলে। সো আমরা এই কথাগুলো বলবো না। আমাদের কাছে কেউ সহযোগিতা চায় নাই, সহযোগিতা চাইলেই করে না, আর আমরা না চাইলে করতে গেলে এটা নিয়ে আরেকটা কথা হবে। আপনার একটা আওয়ামী লীগকে শেখ হাসিনা নিজে পালায় চলে গেছে, কারো না কারো সহযোগিতায় চলে গেছে। কার সহযোগিতায় গেল? ছেড়ে দিয়ে যদি টেনে ধরতে চান হবে না। আপনি তারপরে যতগুলা এমপি মন্ত্রী, আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম আরাফাত অ্যারেস্ট হয়েছে, আমরা কিন্তু আপনাদের টেলিভিশনগুলোর মাধ্যমে দেখেছি। তারপরে আমরা কি দেখি? আরাফাত বিদেশ আছে। আমরা দেখেছি কি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অ্যারেস্ট হয়েছে, তারপরে 2-4 দিন পরে দেখি সে বেলজিয়ামে ঘোরাঘুরি করছে। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলার উত্তর কিন্তু ছাত্ররা চায় না। এই ছাত্ররা বৈষম্য বিরোধী কারা, এদের ম্যাক্সিমামই কিন্তু আজকে দেখেন, আজকে একই সাথে শিবিরের প্রোগ্রাম হচ্ছে, সকালবেলা শিবিরের সম্মেলন হয়েছে, কোথায়? পাশের বাড়ি কাছেই, শত শত ডেক রান্না হয়েছে, আবার বিকালবেলা দুপুর থেকে আপনার শহীদ মিনারে রান্না হয়েছে। আমরা তো মনে করি যে কার প্রেতাত্মা কারা, এটাই আমরা এখন বুঝতে পারছি না। এই রাষ্ট্রটা বিষয়ে আপনি আসছেন, আমি একটু উমামাকে সুযোগ দিতে চাই। আপনার বিরুদ্ধে না, মানে আপনাদের নিয়ে অনেকগুলো আলাপ এসেছে। একটা হচ্ছে আজকে আপনাদের ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতা থেকে আপনাদের শিক্ষার আছে। আপনারা কি বিপ্লবী না অভ্যুত্থানকারী, কোনটা আপনারা? এবং এটা নিয়ে আমারও প্রশ্ন আছে। সরকার বলেছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিবে, আপনারা চেয়েছিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, অর্থাৎ সরকারের এই অভ্যুত্থানের ঘোষণাপত্রকে আপনার বিপ্লবের ঘোষণাপত্র হিসেবে দেখছেন, যেহেতু আপনারা এটাকে স্বাগত জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে আপনারা কি ব্যর্থ হয়েছেন কিনা, এবং যেগুলো আমনি আপা বললেন এগুলো আপনাদের দায়িত্বের অংশ কিনা? এখানে উনি 2টা কনসার্ন আমি দেখলাম রেজ করেছেন, বা একদমই প্যারালাল করে ফেলতে যাচ্ছেন। প্রথমত, প্রোক্লেমেশনের যে কনসেপ্টটা, এটা তো যে অভ্যুত্থান যদি সবার হয় তাহলে প্রোক্লেমেশনের দায় তো আসলে সবার। কিন্তু আমরা 4 মাস পর্যন্ত কি দেখেছি? যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এটা একার একটা কাজ না থাকে, যদি মনে হয় যে না এটা একটা রাজনৈতিক উদ্যোগ হওয়া দরকার ছিল, তাহলে তো পলিটিক্যাল পার্টিগুলো থেকে সবার প্রথমে এটা কিন্তু কনসার্ন রেজ হওয়া দরকার ছিল যে এই প্রোক্লেমেশনটা যদি সফল না হয়, আজকে থেকে 20 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তো এটা সবাই এখানে বিপদে পড়বে, এটা তো একা কেউ বিপদে পড়বে না। তো এই যে প্রোক্লেমেশন, তো এটা একটা ন্যাশনাল কনসেপ্ট, সেই ন্যাশনাল কনসেপ্টটাকে শুধুমাত্র একটা দলীয় কনসেপ্টে রূপান্তরিত করে ফেলার চেষ্টা করা হচ্ছে, যেটা আমি মনে করি যে এটা চূড়ান্ত রকমের একটা অসততা। এবং আমরা গত কিছুদিন আগে যখন প্রোক্লেমেশনের কথা বলেছিলাম, এটার পরে বারবার কিন্তু আমরা এই কথাটা বলেছি যে এই যে জনগণ যারা রাস্তায় নেমে যুদ্ধ করেছে, তাদের কিন্তু নিরাপত্তা দেওয়াটা দরকার। এবং সরকার কিন্তু শেষ পর্যন্ত ওই জায়গায় এসেছে কেন, সে কিন্তু গুরুত্বটা অনুভব করেছে।
এইটাকে হুট করে এটাকে পরাজয় বলে দেওয়ার তো আসলে কোনো মানে নেই। আচ্ছা যাই হোক, আজকে জনসমাগম নিয়ে আপনাদেরকে পরাজয় তিনি বলেছেন। আমি জানি না যে শহীদ মিনারের চিত্র দেখে ওনার কি ওনার আসলে কি ধরনের পারসেপশন দাঁড়াচ্ছে। একই সাথে তিনি আরেকটা বিষয় বলেছেন যে শিবিরের যে সমাবেশ ছিল তার ইঙ্গিতটা হচ্ছে শিবিরের সমাবেশের একটা অংশ আপনাদের সেখানে যুক্ত হয়েছে কিনা, কিনা। প্রচার প্রচারণা চলছে। আপনারা যদি এখানে আজকে যারা সারাদিন ক্যাম্পাসে ছিল বা যারা এই সমাবেশে এসেছে, আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কি ধরনের স্বতঃস্ফূর্ত একটা সমাবেশ ছিল এবং সাধারণ মানুষের কিন্তু একটা সিরিয়াস সমর্থন এখনো পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আছে। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাধারণ মানুষের সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারছে। যে ডেইলি লাইফে যে প্রতিদিন আমি যে সমস্যাগুলো ফেস করি সেগুলো কিন্তু এখনো পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা রেজ করে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে একটা বিষয় যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে যে এই যে প্রোক্লেমেশনটা সেটা আমাদের সকলের জন্যই আসলে দরকার ছিল। কারণ সরকার যেহেতু এটা উদ্যোগ নিয়েছে, আমরা কিন্তু আজকে সরকারের এই সমাবেশের মাধ্যমে আমরা বলেছি যে প্রোক্লেমেশন নিয়ে এর থেকে বেশি তাড়াহুড়ো করা ঠিক হবে না, আপনারা 15 জানুয়ারির মধ্যে দ্রুততম সময়ের মধ্যে প্রোক্লেমেশনটা ঘোষণা করে দেন। এখন সরকার না করলে আপনারা কি করবেন? না করলে কি করে? সরকারের পক্ষ থেকে তো সিরিয়াস একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখন এটা না করব কি করবর মধ্যে তো জিনিসটা আগানোটা খুবই কি বলে যে অনিশ্চিত একটা ব্যাপার। আমরা তো খুব স্পষ্টভাবে বলতে চাই যে আপনার অভ্যুত্থানের দায় নিয়ে তো কথা বলা হয়েছে, সেই ঐক্যমত্যের মধ্যে আপনি রাজনৈতিক দলগুলো বিষয় আছে এবং রাজনৈতিক দলগুলো যেহেতু আপনি বললেন যে প্রোক্লেমেশন নিয়ে রাজনৈতিক দলগুলো দাবি তুলেনি কেন, আপনাদেরকে যদি তারা শেখানোর কথা হয়ে থাকে। আলাপটার মধ্যে আছে এখনো যেটা প্রোক্লেমেশনের বিষয়টাকে যে উনি পরাজয় হিসেবে দেখা যাচ্ছেন। এখানে এই ধরনের একটা পরিস্থিতি তো তৈরি হইতো না যদি আসলে সকলের মধ্যে একটা সম্মিলিত উদ্যোগ থাকতো। পলিটিক্যাল পার্টিগুলোর কাছে তো জুলাই অভ্যুত্থানে আলাপই করা যায় না। আলাপ করতে গেলেই তো এটা রীতিমতো মনে হয় যে নির্বাচনী প্রসেসে আমরা বাধাগ্রস্ত করে দিচ্ছি, এরকম একটা পরিবেশ, মানে এরকম একটা কনসেপ্ট তৈরি করে ফেলা হয়। এটা হচ্ছে প্রথম বিষয় যে আমরা আজকে সমাবেশের মধ্যে থেকে কিন্তু এটা ঘোষণা এসেছে যে এই যে আওয়ামী লীগ তারা নানানভাবে যে সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি কি সরকার চালাচ্ছি? আমি তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে রিক্সায় করে আসা যাওয়া করি। আমার জীবনে কয়বার সচিবালয়ে গেছি এটা আমি গুনে গুনে বলতে পারবো। তাও কোনো একটা হয়তো দাবি দেওয়া একটা নিয়ে যে আচ্ছা ঠিক আছে অমুককে বলতে হবে, আমি একটা হেল্প করলাম, এতটুকু পর্যন্ত। কিন্তু যেভাবে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটা পারসেপশন তৈরি করা হয় যেন আমরা সারাদিন সচিবালয়ে বসে থাকি, আমরা উপদেষ্টাকে ফোন দিই আর উপদেষ্টা আমার কথা মতো চলে, এটা তো খুবই একটা অদ্ভুত কথাবার্তা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই সরকারটা তৈরি করার ক্ষেত্রে সব থেকে অগ্রগামী ভূমিকা রেখেছিল, এটাতে কোনো ভুল নাই। তবে সরকার গত 5 মাসে কিভাবে চলবে না চলবে সেটা অবশ্যই এখানে সকলের একটা সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই হয়েছে। ধরেন এখানে এবং গভর্নমেন্টের অনেক জায়গায় দায় আছে। আমি যখন কথা বলি আমি তো অনেক জায়গায় বলেছি যে গভর্নমেন্টের দায় আছে, সে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে দরকার হলে বারবার সিটিং দিক, তারা 15 দিন 1 মাসে আপনাদের যারা দুজন প্রতিনিধি আছে তারা কি সরকারকে এই বিষয়টাতে পার্সু করতে পারছে না? এটা আমাদের পক্ষ থেকে তো বলা হয়েছে এবং আমাদের যারা ছাত্র প্রতিনিধিরা আছে তাদের কাছেও কিন্তু আমরা এই কনসার্নগুলো রেজ করি যে এখানে গভর্নমেন্ট যদি স্টেবিলিটি চায় তাহলে জাতীয় ঐক্যমত্যের প্রতিষ্ঠা করা আসলে কোনো বিকল্প নেই। এবং আমরা যখন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিলাম গত 21 অক্টোবর, সেদিনও কিন্তু আমরা এই কনসার্নটা রেজ করেছিলাম যে বর্তমানে যে দেশের পরিস্থিতি, দেশের জনগণের একদম প্রাইমারি কনসার্ন হচ্ছে দেশের স্টেবিলিটি, মানুষ শান্তিতে থাকতে চায়। সেই স্টেবিলিটি নিশ্চিত করার জন্য এখানে সকল যত স্টেক হোল্ডার আছে সকলের একটা জাতীয় ঐক্যমত্যের মধ্যে পৌঁছাতে হবে। মানুষের মধ্যে হয়তো পলিটিক্যাল ডিফারেন্সেস থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে যাতে আমরা সকলে একটা ঐক্যমত্যে থাকতে পারি যে এবং দূরদর্শী চিন্তাভাবনা করতে পারি, এটা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই জায়গায় যদি এরকম একটা পারসেপশন ক্রিয়েট করে ফেলা হয় যে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকার তাই করে আমরা যা বলি, এবং আওয়ামী লীগের যে বিচার হচ্ছে না, এই আওয়ামী লীগের বিচারের কথা বলতে বলতে তো আমি মনে মুখে ফেনা তুলে ফেলছি। কিন্তু গত কিছুদিন আগে যখন সরকারের পক্ষ থেকে কি আমাদের কোনো তথ্য দেওয়া হচ্ছে বা সরকারের গোয়েন্দা বাহিনীগুলো কি সরকারকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে? সরকার যে এই যে একটা ভগ্ন মানে একটা ধ্বংসস্তূপের উপরে যে একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে ইনস্টিটিউশনগুলো তো ফাংশনই করছিল না এতদিন পর্যন্ত। সব জায়গায় আওয়ামী লীগ, স্টিল না হচ্ছে সব জায়গায় আওয়ামী লীগ। আপনি জনপ্রশাসনের মধ্যে যান, ওখানে পর্যন্ত আওয়ামী লীগ। তাই আপনি পুলিশের মধ্যে যান, খালি এক থানা থেকে আরেক থানায় ট্রান্সফার হয়েছে, ওই ট্রান্সফার কি আমি করিয়েছি? ওই ট্রান্সফার তো সরকারি ইন্টারনাল প্রসেসের মধ্যে দিয়ে হয়েছে। তাহলে এখানে কিভাবে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একটা পুরো আওয়ামী লীগের বিচার না হওয়া, সরকারের কর্মকাণ্ড সবকিছু দায় এনে চাপিয়ে দেওয়া হবে? এটা কোনোভাবেই হচ্ছে এটা জাস্টিফাইড না। করলেন যে শুধু বৈষম্য বিরোধীর উপরই কেন দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে? আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে গত 16 বছরে যে সেটআপটা তৈরি হয়েছে, সব জায়গায় একটা রাজনীতিকীকরণ এবং সব জায়গায় দলীয় লোক নিয়োগ দেয়া,
এই সমস্ত দলীয় লোকদেরকে বাদ দিয়ে নতুন করে একটা ব্যবস্থা তৈরি করা কি আদৌ সম্ভব কিনা, এবং যদি সম্ভব না হয় তাহলে আসলে সরকারের করণীয় কি? দেখেন, শুধু বড় বড় কথা বলে তো লাভ নেই। আপনার মানে স্ট্যাটিস্টিক্স বলে যে 13.5 লক্ষ যদি গভর্নমেন্ট স্টাফ হয়, কর্মচারী হয়, সেখানে 10.5 লক্ষই হচ্ছে আওয়ামী লীগের নিয়োগকৃত। তো আওয়ামী লীগের নিয়োগকৃত হলে আওয়ামী লীগের এই 10.5 লক্ষ বাদ দিয়ে বর্তমান গভর্নমেন্ট কিন্তু এমন কোনো কাজ করে নাই যে সমানে লোক নিয়োগ করছে। লোক নিয়োগ করলেও তো একটা কাজ হতো। অনেক সেক্টর আছে, প্রায় সব সেক্টরই আপনার চুক্তিভিত্তিক আপনার কর্মচারী, এই যে দিন ডে শ্রমিক, আমি শ্রমিক মান্থলি হিসেবে একটা ধরে তারা নিচ্ছে, তারপরেও সরকারি চাকরি দিচ্ছে না। তারা 18,000 16,000 এরকম মাস দিয়ে প্রতি সেক্টরে প্রতিষ্ঠানেই এরকম নেওয়া হয় লোক, ডেলি বেসিস, মাস বেসিস। তো তাহলে যদি নিত তাহলে একটা কথা ছিল। আর যে কথাটা আসলো যে ট্রান্সফার করে এক প্রতিষ্ঠান, নো, ট্রান্সফারগুলো এখন হয় ব্যক্তি নিজে গিয়ে যার কথা বলে, লাইক যাদের যখন ক্ষমতা, লাইক এখন বৈষম্য বিরোধী ছাত্ররা বয়সে ছোট, বাট যেখানেই তারা যায় প্রশাসন কিন্তু তাদের এক ধরনের গার্ড অফ অনারের মতো দিয়ে নিয়ে যায়, প্রটোকল দেয়। তো যাদের প্রটোকল দেয় আপনি চ্যালেঞ্জ করেন। আমরা 20-30 বছর রাজনীতি করেছি, আমি এখানে কথা বলবো, ওই বৈষম্য বিরোধী একজন কথা বলবে, তার কথাটা কিন্তু সবচেয়ে আগে আমাকে দেখবেই না, তাদের কথাটা এইভাবেই তো আসলে অনেক ক্ষেত্রে নষ্ট করে, প্রশাসনরাই নষ্ট করে। এটা আপনার লাল ফিতার দৌড়ত্ব অনেক দিন যাবতীয়। নিজেকে যদি নিজে ভালো না করি এখানে হবে না, তারা এইভাবে তেল মারতেই থাকবে। এটা তাদের হ্যাবিটে পরিণত হয়েছে। এটা আওয়ামী লীগ থেকে একটা রেজিম থেকে আরেকটা রেজিমে যেতেও কিন্তু একটা সময়ের ব্যাপার হয় যে তাকে ভুলে যেতে, তারা ভুলে নেয়। কোথাও কোনো ট্রান্সফারে টাকা পয়সা কমে নেয়, কোথাও কোনো ট্রান্সফারে আপনার নিজের যোগ্যতায় ট্রান্সফার হয় না বা প্রয়োজনে ট্রান্সফার হয় না। যার যেখানে মনে করে যে ওইখানে অনেক টাকা, ওইখানে কেউ নিজে নিয়োগ দিতেছে বা নিয়ে যাচ্ছে। আপনার মনে নাই ডিসিদের ব্যাপারে কি কথা উঠলো? 200 কোটি টাকার নাড়াচাড়া হয়েছে। এগুলা কে করেছে? কারা করেছে? আমলারা করেছে, সঙ্গে যারা ক্ষমতা ধরে এখন তারা করেছে এটা। এবং যারা এখানে কিন্তু বিএনপির কিন্তু অত ডিসিরা যায় নাই, অথচ বিএনপির কিন্তু স্টাফ অনেক বেশি, কারণ বিএনপি অনেক দিনই চাকরি দিয়েছে মানুষকে। তারপরেও কিন্তু বিএনপিকে ওইখানে ঘুরে ঘুরে অন্য দল, অন্য কোনো দলের লোকদেরকে বিশেষ জায়গায় রাখা হয়েছে। শোনেন, আমি দলীয়করণের কথা বলছি না। যখন আপনার দলীয়করণ হবে একটা জায়গায়, আপনার লোক 5 জন আর আমার লোক 50 জন, আপনি ওই 5 জনকেই বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় ঘুরায় ঘাড়ায় বসাবেন, আর বাকিগুলো আপনি সৃষ্টি করবেন, আর আমারগুলোকে আপনি একদম ন্যারো ন্যারো জায়গায়, অথবা ওএসডির জায়গায় ওএসডি থাকলো, প্রমোশন হলো না, বা এরকম এই অবস্থায় হচ্ছে প্রশাসনে এখন যেটা হচ্ছে, এটা কিন্তু খুবই খারাপ জিনিস হচ্ছে। আর এই যে বললো যে ট্রান্সফারে হাত আছে কিনা, অবশ্যই ট্রান্সফারে, এক একটা ট্রান্সফারে শুনি এমন এমন সেক্টর আছে 20 কোটি, 30 কোটি, 50 কোটি, 40 কোটি টাকা পর্যন্ত দাম রেট ওঠা, এবং কোথাও কোনোটা এখনো আপনার হয়তো বা আওয়ামী লীগের সময় একটা চেঞ্জ ছিল, কেউ জানতো না, বুঝতো না, এখন হয়তো 2-4 জন জানে বা কিছু। এটা কিন্তু যাদের নিয়ে কথা উঠছে আপনিও জানেন, তো যারা এইসব করতে পারছে আপনিও জানেন। এখন 2-1 জন তো সব জায়গাতেই, সব সেক্টরে 2-1 জন ভালো মানুষ থাকে। ভালো মানুষ না থাকলে তো দেশ টিকতো না। এখন একজন উমামা যদি বলে নিজেকে চ্যালেঞ্জ দিয়ে যে আমি আগেও রিক্সায় যেতাম, এখনও রিক্সায় যাই, এটা যেমন শুনতে ভালো লাগলো, ঠিক তেমনি তার অন্য অন্য সহকর্মীরা, তারা কিন্তু আগে রিক্সায় যেত বা পায়ে হেঁটে যেত। পুরুষরা তো পায়ে হাঁটতেই বেশি পছন্দ করে, বা 2টা পয়সা বাঁচলো, তারা কিন্তু এখন আর পায়ে হেঁটে যায় না। এরকমও শুনি তাদের উপদেষ্টা, যার বয়স 30-এর কম, 25-এর কম, সে দিনে 28 বার হেলিকপ্টারে উঠে কম্বল বিতরণের কথা ছিল, উঠেনি, যেটাই হোক ওঠার কথা ছিল। আমি তো আগেই এটা ডিসঅ্যালাউ করতাম, আমি তো অ্যালাউ করতাম না। তো ওঠার কথা থাকেটা কিভাবে? আমরা তো আপনাদের পত্রিকা দেখে বা টেলিভিশন দেখে বা বিভিন্ন মিডিয়া দেখেই আমরা কথা বলি, আমরা তো আর গিয়ে কথা বলি না, তার সাথে থাকি না। তো এই ওঠার কথাটা হবে কেন? আপনার যে মানুষগুলো এখন পর্যন্ত বৈষম্য বিরোধীরা এখন পর্যন্ত মারা যাচ্ছে, বিদেশ কেন আগে নিয়ে যাওয়া হলো না? আপনি বলেন। 4 মাস 5 মাস পরে যদি কোনো আমার ছাত্র মারা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনে যে আহত ছেলেটা মারা যায়, কেন তাকে তো না করে নাই? আমরা তো কোনোখানে কোনো দল বলে নাই যে এদেরকে 5 লাখ টাকা দেওয়া যাবে না, 50 লাখ টাকা দেওয়া যাবে না, এটা বন্ধ করো, এটা আমরা মেনে নিব না, তা তো বলি নাই। আগামীকাল জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে একটা সংবাদ সম্মেলন হবে, তখন পরিষ্কার হবে। আমরা যখন তাদেরকে নিয়ে কনসার্ট শুনি সেটা ভালো লাগে, আমরা তাদের বাঁচানোর জন্য সহযোগিতা করি না, এটা তো হতে পারে না।
তো যারা কনসার্ট করে তারা কি একবারও চিন্তা করে না যে আমার 24কে বাঁচিয়ে রাখতে হবে? খালি তো টেলিভিশনে কথা বললেই হবে না, বাঁচিয়ে রাখার জন্য টু দ্য পয়েন্টে যেতে হবে। আমরা আরো কিছু বিষয় নিয়ে আলাপ করতে হবে। আমি আপনার কথাগুলোর প্রেক্ষিতে একটু মামা ফাতেমা আপনার কাছে জানতে চাই, আপনাদের স্বরূপটা কি কেউ কেউ এখন অতি বিপ্লবী রূপ বলছে আপনাদেরকে, কিন্তু সেই যে বিপ্লব নিয়ে আপনারা কাজ করেছেন আপনাদের জায়গা থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে প্রশ্নগুলো আপা তুললেন, এগুলো নিয়ে কি আপনারা সরকারকে চাপ দেওয়ার জন্য যা করা, যেমন আজকে মার্চ ফর ইউনিটি হয়েছে, মার্চ ফর জাস্টিস কিংবা এই ধরনের কিছু আপনারা কেন এখনো করেনি? আপনাদের অপেক্ষাটা কোথায়? আসলে সরকার করতে পারছে না, আপনিও স্বীকার করছেন, সরকার সহায়তা করতে পারছেন, আপনারাও নিন্দা জানাচ্ছেন, কিন্তু তাদেরকে চূড়ান্ত চাপ প্রয়োগ করতে আপনাদের বাধাটা কোথায়? দেখেন, কিছুদিন আগে যেমন উনি আমাদের একটা দ্বিতীয় পরাজয় হিসেবে, প্রথম পরাজয় সম্ভবত চুপ্পুর প্রসঙ্গটা এনেছেন। চুপ্পুর প্রসঙ্গটা কোনো পরাজয়ের প্রসঙ্গ না। যখন মানব জমিনে তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উনি যখন গিয়ে একটা সাক্ষাৎকার দেন, সেই সাক্ষাৎকারের পরে সাধারণ মানুষের মধ্যে থেকে কনসার্নটা উঠেছিল যে এই যে বর্তমান রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। কারণ রাষ্ট্রপতিকে অপসারণের প্রসঙ্গ তো এটা আজকের বিষয় না, এটা 5 আগস্টে ঘোষণা হয়ে গেছে যে এই রাষ্ট্রপতি আসলে থাকবে না। কিন্তু যেহেতু ওই মুহূর্তে ইমিডিয়েটলি একটা গভর্নমেন্টের প্রয়োজন ছিল, তাই ওই সময় ওই রাষ্ট্রপতিকে রেখেই নেওয়া হয়। তবে যদি এখানে একটা পলিটিক্যাল কনসাসনেস ডেভেলপ করা যেত, সকলের মধ্যে একটা সকল পলিটিক্যাল সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকলে মিলে আমরা যদি একটা ডিসিশনে আসতে পারতাম যে এই রাষ্ট্রপতিকে আমরা রাখবো না, তাহলে রাষ্ট্রপতি থাকতো না, এটাতে বিশেষ কোনো সমস্যা হতো না। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে অ্যাপ্রোচ করে, তখন তারা রাষ্ট্রপতি প্রসঙ্গতে তখন ঘাটাতে চায়নি, বলে আনস্টেবল সিচুয়েশন তৈরি হবে। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা চাইলে মাঠে মানুষ মোবিলাইজ করে এই রাষ্ট্রপতি প্রসঙ্গটাকে আরও ফার্দার রেজ করতে পারতাম। কিন্তু আমরা একটা পলিটিক্যাল ম্যাচুরিটির পরিচয় দিই যে আমার সময়ের প্রয়োজন কোনটা। এইটা আমার রাষ্ট্রপতিকে অপসারণ করাটা যেমন আমার প্রয়োজন, তেমনি দরকার আমার দেশের মানুষের ভালোটা। আমার দেশের মানুষ যাতে এই মুহূর্তে স্টেবল একটা পরিবেশ পায়, ঐক্যবদ্ধ থাকতে পারে, আমাদের পলিটিক্যাল পরিবেশটা যাতে একটা ঐক্যমত যাতে থাকে, সেই জায়গায় কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা একটা পলিটিক্যাল ম্যাচুরিটির পরিচয় দিয়েছিলাম। সেইটাকে কোনোভাবে যদি এখন আজকে এসে এটাকে রীতিমতো একটা পরাজয়ের ফ্রেমওয়ার্কে বাঁধা হয়, এটা কোনো খেলা না। সেখান থেকে কি বিএনপির সাথে আপনাদের দূরত্ব তৈরি হলো কিনা, সেই যে বিএনপির সমর্থন না পাওয়া থেকেই? এখন এটা কেন আসলে তারা এই ধরনের একটা সিদ্ধান্তে আসলে তারা রাষ্ট্রপতি পদত্যাগ চায় না, সেটা তাদের ব্যাপার। আমি আরেকটা সংগঠন কি সিদ্ধান্ত নিবে না নিবে সেটার ব্যাপারে আমার কোনো ধরনের মন্তব্য নাই। কিন্তু আপনি যখন একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা তো এমার্জ হয় না, মানুষ অভ্যুত্থানের মধ্য দিয়ে উত্থান হয়। এইটা কিন্তু একটা উত্থিত বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের উপলব্ধিগত জায়গায় আমার মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই উপলব্ধি এখনো পর্যন্ত তৈরি হয়নি। কেন তাদের এই উপলব্ধিটা তৈরি হয় তার অনেক কারণ। এগুলো ব্যাখ্যা করতে গেলে এগুলো সারা রাত চলে যাবে, এগুলো আলাদা করে ব্যাখ্যা করা সম্ভব না। বাংলাদেশের পলিটিক্যাল পরিবেশকে, বাংলাদেশের পলিটিক্যাল প্রসেসকে পুরোপুরি মেরে ফেলা হয়েছিল শেখ হাসিনার আমলে। সেটা যদি ব্যাখ্যা করার সুযোগ না হয়, আপনারা কিভাবে রিভাইভ করবেন আবার? এটা তো আমরা বলার চেষ্টা করছি যে এখানে তরুণদের অংশগ্রহণটা থাকতে হবে, সুস্থ রাজনীতি চর্চা থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে আরেকজনের সাথে কাদা ছুড়াছুড়ি করে এই গেম খেলা পছন্দ করি না। কারণ আমরা যেভাবে করে বড় হয়েছি, আমরা যেভাবে করে আসলে নিজেদের এক্সপ্রেস করি, আরেকজনের সাথে কারাকারি করা এগুলো আমাদের স্বভাব না। এখন আমি যখন বলছি আমার স্বভাবটা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার না। আরও আমাদের তরুণদের একটা বিশাল পোর্শন তারা চায় যে আমি আমার দেশ নিয়ে কনসার্ন থাকবো, কিন্তু এইসব ঝামেলা আমি জড়াতে চাই না। কিন্তু এই যে পলিটিক্যাল পার্টিগত ফরমেশনটা, পলিটিক্যাল প্র্যাকটিসগুলো এতটাই আসলে আমি কি বলবো, এতটাই নোংরা, অ্যান্টি পিপল, শব্দটা হবে অ্যান্টি পিপল, এতটাই অ্যান্টি পিপল যে এখানে আপনার একটা প্রো পিপল ডিসিশন বাস্তবায়ন করতে গেলে প্রচুর কাঠখড় পোড়াতে হয়। তাহলে আপনারা কি আবার সেই জায়গায় চলে যাচ্ছেন কি না? আই হেট পলিটিক্স এর জায়গায় কি? না, এটাই আই হেট পলিটিক্স এর জায়গাটা না। 15 বছর কি ছিল, মানুষ আস্তে আস্তে দেশ ছাড়া হতে থাকে, মানুষ আস্তে আস্তে দেশ ত্যাগ করতে থাকে, যে বিকজ এই দেশের মধ্যে কেউ তার ফিউচারটা দেখতে পায় না। এই পলিটিক্যাল প্রসেসগুলো কোনো পরিবর্তন হবে বা আওয়ামী লীগ আদৌ পতন হবে কি না, এটা রীতিমতো সবার কাছে একটা দিবা স্বপ্নের মতো। কিন্তু ওরকম একটা সময় যখন এই ঘটনাটা ঘটে, তখন কিন্তু একটা জেনারেশন আপরাইজিং হয়েছে। আমাদের যে একটা যেটা জেনজি বলা হয়, আমাদের জেনারেশনটা কিন্তু নতুন করে একটু রাজনীতিকৃত হওয়া। আমরা কিন্তু এখন ভাবতে চাই, আমার যে বান্ধবী যার সাথে কখনোই আমি আসলে পলিটিক্স নিয়ে কথা বলতে পারতাম না, সে কিন্তু দেশ নিয়ে কনসার্ন, সে কিন্তু বর্তমানে সরকার নিয়ে কনসার্ন, সে ভবিষ্যৎ নিয়ে কনসার্ন। তার মানে এই যে একটা সকলের মধ্যে কনসার্নটা তৈরি করে হয়েছে, এটাকে বল পলিটিসাইজেশন। এই পলিটিসাইজেশনটাই কিন্তু আমাদের পলিটিক্যাল প্রসেসগুলোকে আরো বেশি ক্লিয়ার করবে। আমরা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে ঢুকেছি এবং এই প্রসেসটা চলমান থাকবে যদি তরুণদের
এই রাজনীতিতে অংশগ্রহণের পথটা আরো বেশি সুগম হয় এবং এই যে প্রসেসটা সেটা আরো বেশি সহজ হয়। যারা কিনা বর্তমান রাজনৈতিক দল আছে তাদের সহযোগিতা আমরা প্রয়োজন। অনেক বেশি আউট অফ টপিক চলে যাচ্ছি, আমি চুপুর প্রসঙ্গটা বলছিলাম যে এখানে রাষ্ট্রপতির ইস্যুতে আমরা কিন্তু সেই সময় একটা বলা যায় যে আমাদের পক্ষ থেকে আমরা একটা ডিসিশন নিই যে আচ্ছা এই প্রসঙ্গটা আমরা ফার্দার নিব না। তবে দ্বিতীয় যে প্রশ্নটা যেটা উনি তুলেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলার কারণে এখানে প্রশাসন রীতিমতো মানে আমরা যেখানে যাই সেখানেই বদলি হয় এরকম একটা পারসেপশনে উনি তৈরি করার চেষ্টা করছেন। প্রোটোকল দেন। এখানে আমি যেটা মনে করি যে ব্যক্তি বিশেষে যদি ওনার কোনো ধরনের আলাপ থাকে তাহলে ব্যক্তি বিশেষে সেটা উনি বলতে পারেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম, আমিও তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আরও অনেক সমন্বয়ক আছে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা সকলেই কিন্তু আসলে একত্রেই প্ল্যাটফর্মটা তৈরি করেছি। তো সেখানে যখন ঢালাওভাবে একটা দোষারোপ করা হবে তখন কিন্তু এই প্ল্যাটফর্মটা বলি আমি ব্যক্তি উমামা বা আরেকজন সমন্বয়ক সকলেই কিন্তু এই দোষে দুষ্ট হয়। এখানে আরেকটা বিষয় আছে যেটা আমি খুব স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে প্রশাসন চায় আসলে নতুন মুনিব। সে যখন অভ্যুত্থান হয়েছে সে বৈষম্যকে মুনিব হিসেবে চুজ করে এবং বৈষম্যের কাঁধে কি বলা যায় মানে বৈষম্যকে ব্যবহার করে তার কোথায় বদলি হবে, কার কোথায় ইয়ে হবে, এটা আমার কাছে তো কি পরিমাণ তদবির যে আসে। স্টিল না আমার মেসেজ ফ্লাডেড যে আমাকে অমুক জায়গায় পদায়ন দাও, অমুক জায়গা থেকে অমুক জায়গায় ট্রান্সফার করে, আমি পারবো না এগুলা। এখন আমাকে এসে বলে যে আমি নাকি যথেষ্ট পলিটিক্যাল না, কারণ পলিটিক্যাল হতে হলে তদবির করতে হয়। মানে এটা আমাকে বলেছে, অনেক মানুষ বলেছে, পলিটিক্যাল লোকজনই বলে যে যথেষ্ট ভালো তদবির করতে পারতে হয়, তদবির করলে তো সমর্থন হবে, ইন ফিউচার সে হেল্প করবে। এখন আমি বলি আমি তদবির করবো না, এটা আমার পলিটিক্যাল ডিসিশন। এখন আজকে যে প্রশাসন আজকে এই পর্যায়ে এসে পৌঁছাইছে, এই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার তো একটা সব থেকে বড় কারণ হচ্ছে তদবির, কারণ তদবিরের মাধ্যমে সব জায়গায় পদায়ন হয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না। আর 3 মিনিট সময় আছে, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আজকের যেই সমাবেশটি হয়েছে সেখানে আলোচনা হয়েছে যে গণপরিষদ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনটা গণপরিষদের নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান দিবেন। বিএনপির দিক থেকে কি আপনারা কি স্বাভাবিক নির্বাচন চান না গণপরিষদের নির্বাচন চান? কিংবা তাদের যে হতাশা, তারা তরুণরা নতুন রাজনীতি করতে চেয়েছিল, নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিল, তাদের হতাশার সুরটা হচ্ছে যেই মানে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে সেই জায়গা থেকে তারা সেই সাহসটা কিংবা আশাটা পাচ্ছে না। দেখেন, তারা তো নিজেরাই 5 জনে একখানে হতে পারে না, তাদের নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে। আমরা কিন্তু এটা বলি কারণ আমরা তো দিন শেষে প্যারেন্টস, আমরা কিন্তু শুনি 5টা প্যারেন্টসের সঙ্গে কিন্তু আমাদের কথা হয়। সো তাদের যে আগে যে ছিল বৈষম্য বিরোধী, তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে। যেমন ধরেন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কিন্তু বেশি আত্মহত্যা দিয়েছে, বেশি কষ্ট পেয়েছে, বেশি শহীদ হয়েছে, তারা কিন্তু ওই হিসেবে কিছুই পায় নাই, তারা কিন্তু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আপনার মুফাসলে আপনি দেখেন কয়জন করে আসছে, 5 গাড়ি 10 গাড়ি যশোরে আটকালো শুনলাম, দেখলাম। তো এরকম যদি এসে থাকে, আপনি সারা বাংলাদেশ থেকে এসেছে এই কয়েকজন মানুষ, এতজন মানুষ, যেটা বিএনপির 2টা থানা একখানে করলে এর চেয়ে অনেক বেশি লোক হয়। আমি এটা কাউকে হার্ট করছি না, ওরা আমি বারবার বলি এটা ওরা আমাদেরই সন্তান, শিখতে হবে, ধাক্কা না খেলে শিখতে পারবে না। ওই যে ঘোড়ায় চড়িলাম একটা ছড়া পড়েছিলাম, ওরকম পড়ে যাবে আবার উঠবে দাঁড়াবে, এটা কোনো কথা না। আমি কিন্তু তাদেরকে হার্ট করার জন্য রাষ্ট্রপতির কথা বলি নাই, তারা অনেক কনফিডেন্টলি বলেছিল, তারা সময় বেঁধে দিয়েছিল। আপনার মনে আছে প্রথমে 24 ঘন্টা 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল, তারপরে 3 দিন না 4 দিন সময় বেঁধে দিয়েছিল, তারপর আরেকটু সময় বেঁধে দিয়েছিল। তারা ব্যর্থ হয়েছে, আমি ওই কথাটা বলেছি। হ্যাঁ, রাজনীতিতে ব্যর্থ হওয়া নতুন কিছু না, এটা সবাই হয়। শেখ হাসিনা 15 বছর দৌরাত্ম্য করেছে, অত্যাচার করেছে, তারপরে চলে যেতে বাধ্য হয়েছে না, এটা হয়। তারপরে তারা উপদেষ্টা নিয়োগের সময় এটা তারা জানেই না, তারা বললো উপদেষ্টা নিয়োগ করেছে, যাদেরকে নিয়োগ করেছে তার অত্যন্ত সমালোচনার মধ্যে ছিল এবং আছে, তাদেরকে কিন্তু সরাতে পারে না এবং আমরাও তা ওই পক্ষেই ছিলাম, বিপক্ষে ছিলাম না। তারপরে এখন ঐক্যমত্য প্রতিষ্ঠায় কি করা উচিত মানে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন এবং নাগরিক কমিটির সাথে রাজনৈতিক দলগুলোর একদম জাস্ট এক বাক্যে বলতে হবে? তাদেরই চাইতে হবে। শোনেন, বাচ্চা হয়ে না কাঁদলে মায়েই দুধ দেয় না। আপনাদের মন্তব্য কি আপনারা কি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য চান কিনা? আমরা তো বারবার বলছি যে এখানে ইভেন যখন আমাদের আহ্বায়ক কমিটি তৈরি হয়েছিল তখন আমি নিজের মুখে এই শপথটা গ্রহণ করেছিলাম যে আমি
এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি, কারণ বর্তমানে যে দেশের একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হয়েছে সেটাকে যদি আমাদের ঠিক করতে হয় তাহলে দেশের মধ্যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে অনেক হবে। ধন্যবাদ। এবং দেবশ্রী, আমি জাতীয় সেটার জন্য ঐক্যমত্য কিন্তু committed। আমরাও চাই। দেশের মানুষের কাছে জাতীয় ঐক্যমত্য ছাড়া দেশের ভালো হওয়া কোনোভাবেই সম্ভব না, এবং সবার যে ঐক্যমত্য সেটা নিয়ে দেশে এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।